হলো? ছাড়ুন প্লিজ। এখনো তো ধরতেই পারেনি, ছাড়বো কখন? আচ্ছা, আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বেআইন হয়েছেন, কথাটা কি সত্যি? তাহলে শুনেন, সলিড একটা কথা বলি। আপনি দরদ দেখিয়ে দুলাভাইয়ের মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালিক মনে করে আপনাকে কখনোই ছাড়বো না। এই জন্য আপনার জাতির ভাইকে আমি দেখে নিব, সমস্যা নেই। আর রইল আপনার কথা, তাহলে প্রথমে বলে রাখি, বোনের শ্বশুরবাড়ির মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করলেও চলতে পারেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্তটাই নিয়ে আমার সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিআই বলে চিনেন, আপাতত তাদের সাথেও ঘোরাঘুরি নিষেধ, মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে। নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নিব, সে দলে আপনি থাকবেন। কিন্তু আরেকটা কথা নাই করলাম, কালো রংটা বেশ মানিয়েছে আপনাকে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরও সুন্দর দেখাবে। লাস্ট কথাটা দুষ্টুমির ছলে বলেই সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল। প্রথম হৃদের হুমকি ধামকিগুলা মাথায় আসলো না। সে কেন নিজের দুলাভাইকে বেআইনদের কাছ থেকে দূরে থাকবে, তাও এই লোকের কথায়? বোনের শ্বশুর বাড়িতে এসেছে বেআইদের সাথে আড্ডা দেবে, এটাই স্বাভাবিক, তাই না? সে কেন হৃদ খানের কথা শুনতে যাবে? আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে টকটকা লাল রঙের ড্রেস পরে আছে, অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে মানিয়েছে বেশ। আজব পাবলিক, ঠিকঠাক কালার চেনে না। হেনা খান এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো, কারণ ততক্ষণে হৃদ মায়া কাপড় ছেড়ে দিয়েছে। হেনা খানের আসার প্রায় সাথে সাথে জুই আর সে যদি উপস্থিত হলো সেখানে। মায়ের পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়া মাথায় টোকা দিতেই চোখ গরম করে তাকাতেই জুই আবার মায়ার মাথায় গাট্টু মেরে বলল, বলতি তোর কালো ফিতে দেখা যাচ্ছে গাতে, সেটা ভিতরে ঢোকা, নয়তো আরো চোখে পড়বে। জুইয়ের কথায় আকাশসম চমকিয়ে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক তখন মায়াকে এই কালো ফিতার জন্য বলছিল মায়াকে কালো রঙে সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই মিয়ে গেল মায়া। অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে তার কফির মগে চুমুক দিতে ব্যস্ত। পাশেই হেনা খান অনেক কিছু বলছে তাকে, সে হ্যাঁ না উত্তর করছে না, শুধু গম্ভীর চিত্তে শুনে যাচ্ছে। সকাল 8টা, দিনটা মুক্তার বিয়ের পর দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরে পারভিন শেখ, আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুজন, একজন তরকারি কুটছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেকে দিচ্ছে আগুনে পুড়ে। বিয়ে বাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজ থেকেই সেরে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানান হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তার মা পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে, অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে, বড়রা যা বলবে তাই করবে। এর জন্য পারভিন শেখের বারবার নিষেধ করার সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে, ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুরে চলে যাবে বাবাকে নিয়ে, ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায় ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরও ঘন্টা দুয়েক সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনে চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করেই থমথমে খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পরোটা ভাজেন। মৃদু স্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমি গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেব, যাও।
শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা ঘোমটা টেনে জড়তা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি কুটতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখেই মিটমিটিয়ে হাসছিল। সেজন্য ইতস্ততা জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার সাথে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারবেন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ে কেটলিতে হাত বাড়ালো। সত্ত্বেও ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই। তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশের সার্ভেন্ট রূপী অল্প সময় মালা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তখনই দেখলো রিতকে ফর্মাল ড্রেস আপ সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তেই রিতকে ডাকলো নাস্তা করতে। রিত হাত ঘড়ির সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমে মেইন দরজা দিয়ে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পরে। অয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বলল, কফি দেবো তোকে, খাবি? পাঠাবো? রিত চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানে মানে একটা ছোট্টখাটো বাংলো দেখতে পায় মায়া। খোলা বাংলোতে আবার আধুনিক সোফাও ফেলে বসার মতন সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ। মায়া আর সেদিকটা যায়নি, বরং উল্টো পথে হাঁটল। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেদিকটায়। এগোতে চাইল মায়া। অল্প এগোতেই দেখল আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠিভর দিয়ে দাঁড়িয়ে বাড়ির মহিলাদের এটা সেটা আদেশ করছে বাগানের পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের উপর তিনি। মায়া আরাফ খানের আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও বলেছে দুজনে টুকটাক। তবে বেশিরভাগ সময়ই মায়াকে মজার ছলে হেনস্থা করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মায়ের মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়ে বাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজ থেকে আরাফ খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাফ খানের অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থুবড়ে পড়ল পায়ের নিচে ইট বেজে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় দুই হাতের কোনোই আর দুই পায়ের হাঁটু ঝিমঝিম করে উঠল তখনই ব্যথা দিয়ে। কেউ দেখা আগে তাড়াহুড়োয় উঠে বসলো মায়া। লং হাতার চুড়িদার জামার উপর দিয়ে এক হাতে অন্য হাতের কোনোই চাপলো ব্যথায়। মুখ কুচকে ইস ইস করে বুলি আউড়িয়ে হাতের তালুতে কোনোই ঘষতেই তখনই মুখের সামনে বাড়ালো কারো পুরো বেশটি শক্তপোক্ত হাত। মায়ের চমকে মাথা তুলে তাকাতেই চোখ পড়ল কুচকানো দুটো চোখের শীতল দৃষ্টি। অসময় হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থুবড়ে পড়ে যাওয়ায় মায়ার ইতস্তত লাগলো বেশ, কিন্তু তারপরেও তদ্দা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ের বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়েও তাকিয়ে রইল লোকটার দিকে সে। তখনই গম্ভীর মুখ তুলল শ্যামবর্ণ লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেঁচে পড়ে গেছেন। তা এখন সেটা শুনতে ভালো দেখাবে না। বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আপনি আমার হাত ধরে উঠে দাঁড়ানো উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট্ট করে। লোকটা মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে দুটো হাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি ফাহাদের শালি হবেন।
রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে পড়ল, আপনি কিভাবে বুঝলেন? আয়ান আন্দাজে ঢিল মেরেছিল, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বেআইন হন, সেই সুবাদে আপনাকে একটা ভালো পরামর্শ দিই ফ্রিতে। এইভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না, কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন, দেখবেন একদিন ঠিকঠাক হাঁটা শিখে গেছেন। তারপরও পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের এভাবে হুটহাট পড়ে যাওয়া নিষেধ, মনে থাকবে। মায়া কি হলো কি জানি, লোকটির কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটার এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়োয় ফের সময় দেখে বলল, সম্পর্কে যখন বেআইন হয়েছেন, তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বারবার দেখা হওয়ারও চান্স আছে। এখন আসি, তবে আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়োয় মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছনে ফিরে তাকাতেই মায়ার সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জায় মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়োয় মায়াকে মনে করিয়ে দিয়ে পড়ল, আর হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের রাস্তায় হুটহাট পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করলো, মৃদু স্বরে আওড়ালো, জি আচ্ছা। তাড়াহুড়ায় আয়ন কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীরে স্পর্শ লাগেনি, এর আগেই সতর্ক সহিত ছিটকে পড়ল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তি সহিত তাকালো আয়ন। চোখে বাজলো জুইয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পেছনে তাকালো আয়ন মায়ের উদ্দেশ্যে। ততক্ষণে মায়াকে দেখা গেল আরাফের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো, সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝেই আয়ন ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো আয়ন, দুজন কি টুইন্স? আয়নের প্রশ্নে বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুই। জি। আয়ন কি মনে করে আবারও পেছন ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের ন্যায় আয়ন সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ন আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি ভুল না করি আপনি ফায়াদের দ্বিতীয় শালী আর মায়া, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজেদের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করলো জুই, আপনি মায়াকেও চেনেন কিভাবে? দারুণ হাসলো আয়ন। হৃদকে দেখলো খানবাড়ির ভেতর থেকে বের হতে, সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো জুইয়ের উদ্দেশ্যে, বলল, জানতো বিয়ান সাহেবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসেন। আজ সকাল সকাল কাজের তাড়াহুড়ায় বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি আমার। তবে হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন, কেমন? আমার গলায় সমস্যা হচ্ছে, এই জন্য গরম পানি পান করতে হচ্ছে। জানতো, দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করেই আয়ন হৃদের দিকে আগালো। হতবম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়নের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই জানা নেই, একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করলো যেন শতযুগ ধরে জানা মানুষটি জুইয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান, সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামটাও তো জানা নেই জুইয়ের। খান বাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদ ভাইয়ের টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে। কিছুক্ষণ আগে জুইকে বিআইন সাহেবা বলে সম্বোধন করার কথায়। জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে পড়ল, কি হলো জুই, কি ভাবছেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন যান তো, দ্রুত যান। আমার মাথা পেন দিচ্ছে আপনার কফির জন্য।
হতবাক জুঁইয়ের বিষম্মতা আকাশ ছুলো আয়নের কথায়। লোকটা জুঁইয়ের নামও জানে? সর্বনাশ! হতবুদ্ধি জুঁই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ন হৃদের সাথে কথায় ব্যস্ত। জুঁই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়নকে দিতে। ছেলেটির কফির ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুঁই। আপাতত সেজুতির রুমটা জুঁইয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া, উদ্দেশ্য বাগানের চারপাশে পানি দিবে। কিন্তু হঠাৎ করে মোটর পুড়ে যাওয়ায় হতাশ হলো মায়া। সেজন্য লাল ছোট্ট বালতি হাতে বাগানের একপাশে মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দু হাতে বালতি আগলিয়ে টেনে কিছুটা যেতেই কোথা থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তপু নামক দামড়া ছেলেটি। ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ের হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখে মায়া চুপ করে গেল তপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়ের ভয় পাচ্ছে, যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় তামড়া ছেলে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে, তাহলে নিশ্চয় বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়দের মাঝে। মুক্তার কানে যেতে পারে সেই ভয়ও করলো মায়ার। তাছাড়া এখনকার সবাই জানে মায়ের এখনো বিয়ে হয়নি। এখন কোন জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটাও তো মায়া জানে না। সেই জন্য মায়া কথা না পারি সতর্ক সহিত এদিক সেদিক তাকাতে চোখে পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ার দিকেই কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিন্ত শুনছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি রাখছে। মায়া খানিকটা থমথমে খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গম্ভীর চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইল মায়া এখন জাতির ভাবি, ওর পিছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই সে যে হৃদকে ছোটোখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে গায়েব করে দিবে, সেটা সকালেই সত্যি হলো। তপুর ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চয়ই এই হৃদখান মায়ের পেছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়ার কত সম্মান আছে সকলের সামনে। আর যার হোক জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে এসে। এই যে মায়া এখন হৃদখানকে নির্ভয়ে নাক দেখিয়ে চলবে, সেটা তো একমাত্র সেই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এর জন্য তো অন্তত মায়ের উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করলো আজ থেকে সে এই হৃদখানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদখানের থেকে মায়ের ক্ষমতা অনেক বেশি। মায়া কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বোঝাতে হবে না এই হৃদখানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে, ভুলেও চলবে না। মায়াকে মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের তাকানো আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। হৃদের সাথে ফের চোখ মেলাতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তক্ষণে শোনা গেল কারো ঝনঝনি মুক্ত হাসির শব্দ। মায়া চমকে ওঠে, পাশে তাকাতেই দেখলো সকালে সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ার দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটতে পালালো আরাফ খানের কাছে। তক্ষুনি আয়ন বলল, বাহ, বিয়ান সাহেব তো ভালোই মুখ ভেঙাতে পারে। তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষে আছি তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দে, তাহলেই তো হয়। হৃদের মুখটা তক্ষুনি গম্ভীর হয়ে উঠল, অল্প কথায় বলল, নো নিউজ।
কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ার দিকে। দূর থেকে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের গাছপালায় পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটার সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলায় এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে নিজের পরিচয়, নাকি বিয়ের রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজনের পরিচয় মিলত না, যদি না হৃদ মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজেদের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে, তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়, হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে, তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তা ভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারপাশে পানি দিয়ে বসলো বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতেই সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে টেবিলের উপর রেখে মালা আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বউ মানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকলো। হৃদ ততক্ষণে আয়নের সাথে বাড়ির ভেতরে দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাকে পেছন ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। আয়ন হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটলো হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখে ভারী নিঃশ্বাস ফেললো আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে, তারপরও বিয়ে করতে চাচ্ছে না। এই জন্য না পেরে ছোট ভাই ফাহাদকে বিয়ে করালাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদটা যদি বুঝতো, তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম ওর বউয়ের হাতের। কত সুবিধা হতো আমাদের, বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেললো আরাফ খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়াও বেশ মায়া হলো আরাফ খানের কথায়। বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ার কষ্ট হয়। ততক্ষণে হৃদও মায়ের পাশের চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসলো। আরাফ খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারি করে উঠল আরাফ খান। মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখছো নাতনি, ওর বিয়ের কথা বললেই সব ফালতু হয়ে যায়। আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, বিয়ে না করায় সেটা ওর চোখে পড়ে না। আচ্ছা তুমিই বলো, ওকে দেখতে কেমন শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? হ্যাঁ। আরাফ খানের কথায় তক্ষুনি মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতেই থমথমে খেয়ে বসলো হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না, তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে মায়াকে ধমকেও শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগেই আরাফ খান মায়ার মাথায় আদরে হাত বুলিয়ে উৎসাহে পড়ল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, এই আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসছি। হ্যাঁ, নয়তো গিন্নি আমার এক্ষুনি আবার ওই হাঙ্গামা শুরু করে দিবে। হ্যাঁ। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতে তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখেই ভেতরে চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করে শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন?
মায়া তেরা কথায় রাগে দাঁত পিষল হৃদ। বলল, আর আমি তো শক্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞতা হয়েছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা তো বিয়ে করবেনি, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার যে রাগ, বউ টিকবে এই জীবনে আপনার? সবগুলা বউ তো এমনিই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই বলেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। তা না হলে শুধু 4-5টা বিয়ে কেন, এরপরও 10-12টা বিয়েও করতে হবে। যদি না শুধরান তারপর একটা বউ থাকবে না আপনার। মায়ের কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরও উল্টো তাকে পাগল বানিয়েবে এই মেয়ে। তাই হৃদ মায়ের কথায় মায়াকে ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলেন বিয়ান সাহেবা, আমি সত্যিই অনেক দুঃখে আছি। আমার বউ থাকে না আমার কাছে, বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হয়। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকারই করতে চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতেও চলে এসেছে, রাতে যে বউ জড়াজড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই। আমি ভীষণ দুঃখে আছি বুঝলেন বিয়ান। আপনি আমার জন্য একটা সঠিক বউ খোঁজেন তো, যে বউ মেন্টালি আধা পাগল হবে, গিলমু কম, বোকা চেহারা আর সহজ সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতো নাটু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংসই আলাদা, আহা। আর এজন্য আমার ছোট বউ লাগবে কনফার্ম। তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা, এই জন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ, একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ের থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ের নাক মুখ দেখিয়ে আবারও বলল হৃদ, এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভিতরে কালো তিল, একদম সব কিছু এরকম হলেই চলবে। তারপর এই যে ধরেন আমি যা বোঝাতে চাইবো বউকে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতন করে। আর এই রকম গুণে বউ পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এরকম মেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতে উষুমে একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা আমি এখন আসি তাহলে বিয়ান, আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আর একটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গায় ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজ সে। হৃদ কি মায়াকে বউ খুঁজতে বলে গেল, নাকি মায়ার পেছনে সরাসরি লাইন মারল? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসেবে আঙ্গুল তুলে দেখিয়ে গেল? কনফিউজডের মায়া ঠোঁট উল্টায়। ঢাকা রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতে কালোয় মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতে নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময়ে মানুষ নানা কাজে বের হয় রাস্তায়, নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার একটা মুহূর্ত সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভেতরটার মনটাকে উথাল সমুদ্রের ঢেউয়ের মতন অশান্ত করলো কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুই স্টাফগুলোকেও বিদায় জানালো ততক্ষণে। হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ি এসি পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে পাশে ফেললো। গলার টাই খুলে কোটের উপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতের কবজির বোতামগুলো ছড়িয়ে কোনোই পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মতো হঠাৎ হৃদের ফোনে কল আসলো। শুধু স্বাভাবিক নেয় আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়ি দিতে গিয়ে বেখেয়ালি চোখ ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে উঠল, কৌতূহল দমালো।
তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল। এত ছোট্ট কলের রিংটন হৃদ আসিফ দুজনেই বুঝতে পারলো এটি সম্পূর্ণ কল দিল না, বরং অর্ধ মিস কল ছিল এটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফের থেকে ফোন নিয়ে সেইভাবে কোটের উপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দামাতে না পেরে সেদিকে যে হাঁসফাঁস করে হৃদকে বলল, ভাই কলটা মনে হয় জরুরি ছিল। হৃদ প্রতিক্রিয়া দেখালো না তেমন, ভীষণ ক্লান্ত সে। তাছাড়া মিস কলের কল ব্যাক করার মতো সময় নেই, আপাতত তার একটু রেস্ট চাই। তাই শার্টের হাত দুটো গুটিয়ে ভাঁজ করতে করতে সেভাবে গম্ভীর স্বরে বলল, আমি ক্লান্ত, এখন পরে চেক করে নিব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিসড কল আসলো একই নাম্বার থেকে, পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো, এমনিতেই সে ক্লান্ত, তারপর আবার মিস কল। অদ্ভুত, হৃদের পার্সোনাল ফোনে কল করার মতন তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরে যেখানে কাউকে দেয়নি, সেখানে আননোন নাম্বারে তার ফোনে কল আসার প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা, ভাই, দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়, তাও রাত 10টার পর। এই অসময়ে ভর সন্ধ্যায় হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউই অত্যন্ত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিন্ত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় সোজা মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতন? হৃদ ভাবলো সে ফোনটা উল্টে দেখবে না মিস কল দাতাকে, কিন্তু ফোনের অপাশের ব্যক্তিটা এবার যেন মিসড কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভুক্ত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতে খানিকটা চমকালো। প্রশ্নসূচক চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদ তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নাম্বারটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড গুটি গুটি অক্ষরে ভাষ্যমান লেখা বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর হৃদকেই বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে সে এখনো পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রু হয়েই পড়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে কেন ফোন দিবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হতে বিহম্বিত করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজলো মায়ের কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশে মায়া হৃদকে সালাম দিয়েই যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতার নিঃশ্বাস যেন হৃদের কানেও বাড়ি খাচ্ছে। হৃদ ফোনের ওপাশে মায়াকে চিনতে পেয়েও সে অপরিচিত সাজলো, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলে সে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোন আলাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ার পারিবারিক নাম্বারগুলো সেফ ছিল, যবে থেকে হৃদ দুজনের বিয়েটা সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ের পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করলো, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। তখনই শোনা গেল মায়ের অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুট 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 করে কল কেটে দিল তখনই। কৌতূহল হৃদ এবার বিরক্ত হলো, কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইলো সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন! তাকে কি দেখে ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে?
হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজে কল মেলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজ বাড়িতে ফিরে গেল, সেই নিজ নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং কলেজে পরীক্ষা চলছে, হয়তো আর কিছুদিন গেলে শেষ হবে। হৃদ এতদিনে ব্যস্ততায় একদমই চট্টগ্রামে যেতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে এবার না গেলেই নয়। হৃদ মায়াকে কল দিতে দিতে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি ঘোড়া, মহাসড়ক ধর, চট্টগ্রাম ফিরবো। আসিফ আপত্তি করে বলতে চাইল, কিন্তু ভাই কাল তো আমাদের অফিসে। তোরে বলছি জ্ঞান দিতে, যা বলছি তাই কর। জি ভাই। তাড়াহুড়ো মায়ার হৃদের কল কাটতে না কাটতে ঠাস করে বালিশের কুশন দিয়ে মায়ার ভারী মারল জুই। তব্দ মেজাজে বের দেখিয়ে বলল জুই, বলদির বাচ্চা, তোরে কি শিখাইলাম আর তুই কি প্রশ্ন করলি? তোরে কইছিলাম ছেলেটার নাম ঠিকানা প্রশ্ন করতে, তা না করে উল্টো প্রীতির প্রশ্ন করলি। আপনি আবার বিয়ে করেছেন? এই তুই ওই ব্যাটার আবার বিয়ে দিয়ে কী করবি? সংসার পাতবি জামার সঙ্গে? অসভ্য মাইয়া। জুইয়ের বালিশের বাড়ি খেয়ে অসহায় মুখ তুলে চাইল মায়া। অতিরিক্ত উত্তেজনা আর অস্থিরতার কারণে মায়া জুইয়ের দীর্ঘ সময়ের শেখানো পড়ানো কথাগুলো সব ভুলে গিয়েছিল। তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়েও অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1বার মিসড কলও গিয়েছিল ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস ঝুঁকি অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুইয়ের দীর্ঘ সময় শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ার মাথায় আর থাকলো না। বরং অতিরিক্ত উত্তেজনায় মায়া তবদা খেয়ে বসেছিল খানিকের জন্য, যার কারণ ফোনের ওপাশের ব্যক্তিটি বারবার হ্যালো হ্যালো বলার পরও মায়া নিজের কথাগুলো গুছিয়ে উঠতে পারেনি। তীব্র অস্তিত্বে সিটিয়ে চুপ মেরে গেল। কিন্তু মায়া যখনই নিজের অস্থিরতা খানিকটা কাটিয়ে উঠল, তখনই মায়ের মনে যা ছিল দীর্ঘদিন ধরে অচেনা স্বামীকে নিয়ে সেই প্রশ্নটি চট করে বলল। আর করবে বা নাই কেন? মায়ের স্বামী হয় লোকটা। মায়ের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানে না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সবচেয়ে বড় কথা হলো মায়ের সাথে বিয়েটা আজও ওই লোকটার মনে আছে কিনা, তাও বিশাল প্রশ্ন হয়ে দাঁড়ায়। এত সব প্রশ্নের উত্তর জানার অবশ্যই মায়ের জন্য প্রয়োজন। তাছাড়া মায়া টানা 3টা মাস এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে আজ সফলভাবে সুমনের থেকে অচেনা স্বামীর নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহীতে। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমনের থেকে মায়ের স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ের অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ের স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই মায়ের অত অনুরোধের জন্য সুমন শেষ অনুতপ্ত হয়ে হতাশা গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ের স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেননি। সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামীর নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ের স্বামীর নামটা লুকাতে চাইছে? কি এমন থাকতে পারে মায়ের স্বামী নামক লোকটার নামের পেছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ের স্বামী,
তাহলেও মায়ার কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতন পরিস্থিতি তখন ছিল না। তাই মায়া ধরে নিল মায়ের সাথে একটা দুনিয়ার খারাপ লোকেরই বিয়েটা হয়েছিল সেদিন। সেভাবে মায়া মনে মনে স্বামী নামক লোকটাকে খারাপ লোক ভেবেই গ্রহণ করে এসেছে এতদিন। তাই এখন স্বামী নামক লোকটাকে যদি কেউ খারাপ বা উগ্রবাদী লোক বলে সম্বোধন করে তাহলেও বিষয়টা মায়ের কাছে স্বাভাবিকই লাগবে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে মায়ের অচেনা স্বামী নামক লোকটা পরিচয় হাফেজ সাহেবকে লুকাতে দেখে। হাফেজ সাহেব কেন করলো এমনটা জানা নেই মায়ার, তবে সুমন ফোন রাখার আগে মায়াকে খুব সাবধান করে বলেছিল, আপু আমার মনে হয় আপনার স্বামী প্রভাবশালীদের মধ্যে কেউ একজন হবে, বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কেউ হবেন। আপনার স্বামীকে নিয়ে আমি আব্বাকে প্রশ্ন করাতে ওনাকে দেখলাম ভীষণ নার্ভাস হচ্ছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তিনি আপনার স্বামীর নামটা পর্যন্ত আমাকে বলতে নারাজ, আপনি একটু সাবধানে থাকবেন আপু। সুমনের সতর্ক বার্তায় মায়াও ভয় পেয়েছিল, তারপরও সুমনের থেকে অচেনা স্বামীর নাম্বারটা নিয়েছিল আজ দুপুরে, কিন্তু কল দিল এই সন্ধ্যায় 7টার দিকে। মাঝে 6 ঘন্টা শুধু মায়ার নিজের নার্ভাসনেস কাটাতে আর সাহস জোগাতে লাগলো। জুই শুরু থেকে মায়ের পাশে ছিল, সুমনের থেকে নাম্বার নিয়ে রিতকে কল করা পর্যন্ত জুই মায়ের পাশে ছিল, মায়াকে গুছিয়ে কথা শিখিয়ে দিয়েছিল কিভাবে হৃদের পরিচয় সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করবে। কিন্তু অতি নার্ভাসনেস মায়া জুইয়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া সব কিছু গুলিয়ে ফেলল, যার দরুন হতো বিহম্বলিত হয়ে শুধু জানতে চাইল মায়ের অচেনা স্বামী মায়াকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। মায়া অতিরিক্ত টেনশন থেকে এমনটা করলো কিনা জানা নেই, তবে মায়ের খুব করে জানতে ইচ্ছে করছে আদৌ মায়ার স্বামী তার হঠাৎ বিয়ে করা বউকে মনে রেখেছে কিনা, নাকি মায়াকে ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মত্ত মায়ার ধ্যান ভাঙলো ফের জুইয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করবো? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি সেটাই তো প্রশ্ন। আজও জানতে চাইবো না কেন? মায়ের কথায় চেতে উঠল জুই। অশুভ মাইয়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল সেটা আদৌ তো নিখোঁজ স্বামীর নাম্বার কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন করতে গেলি কেন? সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে এ বিষয়ে তুই এত শিওর হোস কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্নটা করতি। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়েটা এখনো মনে রেখেছে কিনা, তা না করে তুই এখন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুইয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ের প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে, এত গভীরে ভেবে দেখেনি সে। কিন্তু জুইয়ের কথাও ফেলার নয়, কলদাতা আসলে মায়ের নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে নিল মায়া। অপরাধী ন্যায় রিনরিনে বলে উঠল, অত কিছু মাথায় আসেনি, কেমন কেমন যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছিল লোকটাকে। মায়ের কথায় মনে ধরল না জুইয়ের। এত বোঝানোর পরও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুই বেশ করে লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন গুম মেরে বসে থাকে। এই যে জুই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ের মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুইয়ের কথায় সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিয়েছে এমন। স্বামীর সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুই। আর সেখানেই জুইয়ের টেনশন বেশি। আল্লাহ না করুক মায়ার নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয় ওদের গোটা পরিবারের ভুক্তভোগী হবে। বাড়ন্ত রাগে জুই মায়ার সাথে আর তর্ক করতে মন চাইল না। জুই রাগে ফোঁস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়া
ঠোঁট উল্টালো। জুঁইয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা খুঁজলো। তখন জুঁইয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথাও হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুঁই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা খোঁজ করতে তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোনের শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতেই দেখলো মায়ার তখনকার করা নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়ায় মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল। আসসালামু আলাইকুম। মায়ের তাড়াহুড়ে সালামের উত্তরে হৃদ খুবই রয়েছে গম্ভীর গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? দূর বুক চেপে বসলো মায়া। ভয়ঙ্কর লজ্জায় সিটি আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটা বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ার ভালো লাগা আকাশ চুম্বন হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ওপাশের মানুষটাও চুপ, হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জায় সিটিয়ে কোনো রকমের আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে বলল মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পুরো পরিচিত নয়, তারপরেও আপনাকে অনেক খোঁজাখুঁজির পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেরে কল দিলাম। রিত মনে করেছিল মায়া তাকে পরিচিত ভেবেই কোনো কারণে ফোনটা করেছিল, তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ের পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন রিতকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত রিত খান ভেবে মায়া রিতকে কল না দেয়, তাহলে এর বাইরে কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমরা পূর্ব পরিচিত না হলেও এত তলব লাগিয়ে আমাকে খোঁজ করার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনাদের কথা থাকতেই পারে, তবে সেটা আমাকে শোনাতে হবে এমনটা নয় মিস। ব্যস্ত আমি, রাখ। হৃদের কথা শেষ করার আগেই মায়ার জিদ্দি সুর শোনা গেল তক্ষুনি। বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হ্যাঁ। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো, প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। হয়তো পরিচিত হতে যাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ের মুখস্থ থাকার কথা। সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটা হৃদের বেশ কৌতূহল বাড়ালো। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া, আমি রিক্ত ইসলাম মায়া। আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসলো। তার বউকে সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিত ন্যায় বলল, আমাকে কি আপনার চিনা কথা ছিল মিস? কই না তো, চিনতে পারছি না আপনাকে। হৃদের কথা ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তখনই। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়া কিনা কি করেছে বিগত 3টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করে যেতে গিয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়া ভারী আওড়াচে নিজের পরিচয় দিয়ে বলল, আপনার সাথে আমার বছর 2 আগে দেখা হয়েছিল একবার, সেটাই শেষ দেখা ছিল আমাদের। সেদিন রাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর আমি পথ হারিয়ে আপনাকে রাস্তায় পেয়েছিলাম। সাহায্য করতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু সেদিন রাতে স্মরণীয় ঘটনা ছিল। আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কেন্দ্র করে আজ আপনাকে আরও খুঁজে বের করা। হাফেজ সাহেবের বাবা কাজী মোল্লাকে মনে আছে আপনার? সেদিন রাতে যারা আমাদের আশ্রয় দিয়েছিলেন ওনাদের বাড়িতে, মনে আছে আপনার? মায়ার গোছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে, সেটা বেশ বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মন শীতল হয়ে উঠল তক্ষণে। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁট প্রশস্ত করে নিঃশব্দ হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজ থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশায় গলায় বলল হৃদ, আশ্রয়ের কথা দিয়েছিলেন মিস। তারা তো আমাদের বিয়ে পড়িয়ে পাশের ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন সরাসরি।
আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতেই পালালো, নত বাসর রাত করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়ি ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পালাতক বউকে বলেছেন? টুট করে কলটা কেটে গেল। তখনই হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে দু হাতে মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক নাম্বারটাই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারই এমন নিমজ্জিত কথাগুলো বলবে ভাবতেই পারেনি মায়া। ছি, কেমন গা শিরশির করে কথা বলে লোকটা। মায়া এই লোকের সাথে আর কথা বলবে কিভাবে? মায়ার কল কেটে দিতে উচ্চস্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই সেই হাসি আরও দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলেই হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবারও কল মেলাতেই বেখেয়ালি চোখে পড়ল আসিফ ও ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে এদিকটায়। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখেনি, তাই। হঠাৎ হৃদের চোখে দুজনেই ধরা পড়ে যাওয়ার থমথমে মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল। সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ের নাম্বারে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সেই কল রিসিভ করলো না। হৃদ মিটমিটিয়ে হেসে ছোট্ট একটা মেসেজ করে লিখল, পালাতক বউয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্যই আমার স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের উপর হাত বেঁধে চোখ বন্ধ করতেই হৃদের ঠোঁটের মিটমিটিয়ে হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরে গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে, আর বাতাসে দূরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়া আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে চুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল মিলালো। হৃদ তখনও গাড়িতে, কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকেছে সবে। সেই সময় হৃদ ফোন বেজে উঠতে আসিফ সামনের মিররে দিকে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ের কল কেটে নিজে কল মেলালো। তার আগের মায়া অবধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসলো। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। টুট টুট করে কলটা কেটে যেতেই হৃদ আবার হাসলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পল। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে প্রথমে মায়া সুন্দর করে সালাম দিল হৃদকে। আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আপনি? জি ভালো। তারপর দুজনেই চুপ। হৃদ ইচ্ছাকৃতভাবে চুপ। মায়া কি বলে সেটা শুনতে চায়। জড়তায় মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে। নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথায় থেকে শুরু করবে বুঝতে পারল না। এক মুহূর্তের জন্য অন্ধকার বারান্দায় বসে কোলের উপর খালি হাতটা কসলালো মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল। তখনই হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ হলো আপনার? জড়তায় মায়া আমতা আমতা করে কানের পেছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন গান জানি লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের, আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়োয় মুখ খুলল তখনই মায়া। না করে বলল, এই না ফোন রাখবি না প্লিজ, আমার কথা আছে।
তাড়াহুড়োয় হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেই লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়ার স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে। সেটা ভেবেই মায়ার মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায়। আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি? কেন? আসলে তাড়াহুড়োই ওইভাবে বলতে চাইনি। কিন্তু আমি তো এইভাবে শুনতে চেয়েছিলাম। হৃদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘুরালো। দুজনের বিয়েটার সম্পর্কে কথা বলতে চায় মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ার চট করে মায়ার ঘোরকা ভাঙল। এখন রাত প্রায় 12টার ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করলো হৃদকে। বলল, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরের অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ের মাথায় বিস্ফোরণ ঘটালো। মায়ের স্বামীর বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কে? আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? মানে কি? বিয়ে করব না। পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়া অতি ভদ্র সাজার কৌটা তক্ষুনি শেষ হলো। রাগে হিসিয়ে গালে দিয়ে বসলো হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ের হুট করে রেগে মেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানেই রাগে 2-4টে গালি শোনাই যায়। তাছাড়া হৃদ মায়ার কাছে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ার স্বামী হিসেবে সে গালি শুনছে, তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়ার রাগকে উস্কে দিয়ে খেয়ালি করে বলল হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার তো বউ নাই, বউ পালাতক। বউ নেই বলেই তো তৃতীয়বার বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা করব। ইসলামের মতে 4টা বিয়ে সম্মতি দেয়, আমি তো মাত্র 3টা করেছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরেই শেষ, আর করব না। রাগে দুঃখে কেঁদে ফেলল মায়া। এত কষ্ট করে নিখোঁজ স্বামীর খোঁজ করাটা বোকামি হয়েছে মায়ার। সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য, এ তো লজ্জা লোক, এতগুলো বিয়ে করিস? তোর মতো জামাই আমার দরকার নেই, আমি তোর তালাক দিব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস তো তোর পা ভেঙে হাতে ধরাই দিব আমি। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও একটা বান্ধা অবশ্য হাজির ম্যাডাম। টুট টুট টুট। হৃদের কথা শুনল না মায়া। রাগে দুঃখের ঝরঝরে করে কান্না করলো বারান্দায় ফ্লোরে আছড়ে পড়ে। মায়ের সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নেবে। মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নায় বাঁধ ভাঙল মায়ার। গুমড়ে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো। সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে। কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা খেপল হৃদের উপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেলে হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করে। হৃদ হুট করেই খুব ইচ্ছে হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচয় তো হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে হৃদের থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনের টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া, সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়াও বসে। মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্য এতে বিরক্ত। ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসলো। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু নয়, বরং স্বাভাবিক।
হয়তো মায়া লোকটার জীবনে পরে এসেছে, তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিন্তু মায়াতে অস্বাভাবিকভাবে রিয়্যাক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবেই আরিফের কানে মায়ার কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মন মরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষে নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে, রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু থাক না, আর কষ্ট পাস না বোন। লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, তুই আরো ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদ লোকটা কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করলো। আরে আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে, এত সুন্দরী বউ তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেল। আচ্ছা এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করা তো আর চান্স নাই তাহলে। শ্রেয়ার কথার পৃষ্ঠে জুই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে। শুনলো না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামী বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেঁদে কুটে সকালে পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছে করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। আচ্ছা জুই থাক না, বেচারি এমনি কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই শোন না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নাও। বিয়ে ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, ডিভোর্সটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়, ঝামেলা আছে। বুঝতে পারছি ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগেই মায়া ধারাম করে উঠে বসলো। এতক্ষণের দুঃখ ঘোচানো মুখটা হুট করেই শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝিও না, বুঝতে চাইও না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলো দিন লোকটাকে না জেনে না শুনে ভালোবেসে যাচ্ছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব, এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না। অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যে বলছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতেই এমনটা বলছে। আমি তাকে খুঁজে বের করব। মায়ার কথায় হতবম্ব জুই। শ্রেয়া নাদিয়া এই রকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতো না। মায়া জেদে শ্রেয়া নাদিয়া হতবম্ব হলেও জুই বেশ রাগে তিল মিলিয়ে ওঠে। মায়া নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পেছনে ছুটে খারাপ করবে সেটা যে কোনোভাবেই মানতে নারাজ। তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবেই হোক মায়ার আরও পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়ে কথা বলবে। পরে যা হবার হবে, অন্তত মায়ার পাগলামোকে আর সায় দেওয়া ঠিক হবে না বলেই মনে করল জুই। জুইয়ের ভাবনার চিত্রের মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়ারে আমি স্পষ্ট দেখতে পারছি তুই জামাই পাগল মাইয়া হবি। বাপরে, জামাইকে না দেখেই এত ভালোবাসা যায়? তরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না বই। তাই তো বলি জুই কেন এত তরে নিয়ে এত টেনশন করে সবসময়। ভাইরে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছেঁকা না খাইয়া বেকা হয়ে যাস জামাইয়ের বিরহে। জুইয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না মায়ার। কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না। ও সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকেলে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া নাদিয়া দুজনই তাড়াহুড়োয় মায়ের পেছন পেছন ছুটল, কিন্তু জুই গেল না। কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ের জন্য। মায়ের জেদ কোথায় থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। সবচেয়ে বড় কথা হলো মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ার
চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেইভাবে টেবিলের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দের ঘোর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখলো পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তক্ষুনি কোথাও ছুটতে পালালো জুইয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ, আমি কলেজে আছি। কাল রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবত। আপনি কি কাল রাতে কারোর সাথে কথা বলছিলেন জুই? রাতে ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুইয়ের, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইলো না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটার হয়তো বিশ্বাস হলো না জুইয়ের কথা। অনেকটা অবিশ্বাস্য নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বাসা থেকে ফোন? হুম। মায়ের পেছন পেছন শ্রেয়া নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়ে পড়ল, আরে মায়া শোন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়, লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে। মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করল। না। অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া। কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবেই চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে তাকে মুখ দেখতে দিব না। তাছাড়া স্বামীর খোঁজ আমি একা করেছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন, আমার ফোন করাতে হয়েছে। তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খোঁজ নিব, লুকিয়ে তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া। আগের ন্যায় বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটা সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়া কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকা থাকেন। তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলের সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ার কথার পৃষ্ঠে শ্রেয়া আর কিচ্ছু বলার মতন পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ার সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ার সমস্যার সমাধান করে চেয়ে উৎফুল্লতায় বলল, এই মাইয়া শোন শোন, আমার মনে হয় তোর আসিফ ভাইয়ার সাথে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকা থাকেন রিদ ভাইয়ের সঙ্গে, সব কিছু চিনে নাও। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটা তো হতে পারে আসিফ ভাইদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচিত আছে। তোর স্বামীর নাম বলতে আসিফ ভাই চিনেও ফেলবে। শ্রেয়ার কথায় মায়ার কাছে যুক্তিসঙ্গত মনে হলো। মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মায়ার দশাও তেমন হলো। অসহায় মায়া স্বামীর খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলো সাহায্যের জন্য, কিন্তু হৃদের ভয়ে আমতামতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিক্সে পড়ে যায়। হৃদ খান লোকটা এমনিতেই অনেক অপছন্দ করে, তারপর আবার এখন ওনার আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে তো বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টোভাবে দেখ, তুই এমনি রিক্সা আস, চাইলে তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কাউরে পার্সোনাল বিষয়ে উনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করেই চিনি ওনাকে। হৃদ ভাই তো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না, দেখিস। তাছাড়া আমার শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো ব্যাস। তারপরও যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বল তোর সমস্যার কথাটা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্পও করবে, দেখিস। চল এবার আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখ
করি, তারপর সাহায্য চাইব। চল চল। মায়া যান্ত্রিকভাবেই মাথা দোলালো। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তা মাথায় পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো। বিষণ্ণ মায়া কোনো রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ অব্দি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে গেল হুট করে। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে। যেহেতু সামনে হৃদ আছে তাই মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো, কিন্তু শ্রেয়া মায়া ইঙ্গিতটাকে ভুল বুঝলো। মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইলো। রাস্তার পাশ ঘেঁষে ছোটোখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভিতরে না বসে বাইরের একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে একবার গুরু গম্ভীর হৃদের দিকে তাকালো, তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ের দিকে তাকাচ্ছে আর চোখে। আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেজন্য আসিফ সরাসরি মায়ের দিকে তাকালো না। ছোট্ট টেবিলের 4টে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসা মায়া, শ্রেয়া, নাদিয়া দুইজন হৃদের দুই পাশের চেয়ারে দুটোতে বসে। মায়া ভয় লজ্জা জড়তায় চুপ থাকলো। শ্রেয়া নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ার নিখোঁজ স্বামীর খোঁজে সন্ধান দেওয়ার বিষয়টি। হৃদ ভিতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝলো না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কাল বিলম্ব ধারণাতে ছিল না তার খোঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারে চমকিয়েছে। হৃদ তো তীব্র শক্তে এই মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল। আসলে অতিরিক্ত শক্ট হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়ার পরিচিত সম্পর্কে জানতে পেরেছিল। সেদিন সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছে। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করেই চুপ করে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্তে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকে ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে ব্যাকুলতা ছটফট করতে দেখছে সেটা হৃদকে পৈশাসিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সম্ভিত ফিরতে চাইল, হলো তাই। অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনল, কিন্তু অনর দৃষ্টি তীর শুরু থেকেই তাক করা ছিল মায়ের উপর। মূলত হৃদ মায়ের ভয়াত্মক কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকে সবটা শুনল শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতে হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মোক্ষম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চায়। জানতে চায় কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেদিন রাতের পর মায়া আর হৃদের খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনও জানে না। না জেনে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল, তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরেও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন? যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ারই ছিল, তাহলে কেন
এখন কেন হুলস্থুল পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যের জন্য। হৃদকে তো প্রথম দেখাই চিনে যাওয়ার কথা, যদিও হৃদের সেদিন রাতে হুঁশ ছিল না, তারপরেও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখাই মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে, এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেদিন রাতেই সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বয়সে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল, অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেই জন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চায়, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে, অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ার দিকে তাক করা, সবাই প্রশ্নটায় উত্তর চায় এমন। মায়া জড়তায় ইতস্তত বোধ করলো উত্তরটার দেখতে। হৃদ তখনও মায়ার দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ের ইতস্ততা বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল, আসল ভাইয়া ওদের। টেবিলের উপরে হৃদের হাতটা ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় থমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর কাছে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া, আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ার হয়ে উত্তর দিতে চায় তাহলে থাপ্পড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা ভক্ত হলো, কাচুমাচু করে রিনরিনিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগও হয়নি। নিজের পরিবারের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা ছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল, কপাল ফেটে ওনার মুখ ঢেকেছিল রক্তে। রাতে অন্ধকারে ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাতে সেটা আমার এখনও অনেকটাই মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখবো বলে। আমি ছোট মানুষ ছিলাম, তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেই জন্য ঠিকঠাক দাঁড়াতেও পর্যন্ত পারছিলেন না। এই পরিস্থিতিতে লোকটার মুখ দিয়ে কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমার বিয়ের, অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি, এখন আমার আর মনে নেই। তবে যতটা মনে আছে লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল, তাতে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ের কথাগুলো শেষ করতে হৃদের দ্বিতীয় প্রশ্ন করল, ফেস মনে নেই? তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো পরিস্থিতি এমন ছিল যে আমার অত কিছু মাথায় আসেনি। মাত্র নবম শ্রেণীতে পড়তাম, বুদ্ধি খাটিয়ে কিছু করার মতো পরিস্থিতিতেও ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলা অপরিচিত মানুষের মাঝেই পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙুল তুলে কেমন হুমকি ধুমকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়েটা দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার, মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল, তিনিও তেমন সেন্সে ছিলেন না, মানে উনি অর্ধ জ্ঞান হারাচ্ছিলেন। সেজন্য সবার সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিলেন। আমি তাদের বলার সুযোগও পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবে আমার চরিত্রের দিকে আঙুল তুলতে চেয়েছিল সহজভাবে, কারণ অসুস্থ মানুষটা আমার কাজ জড়িয়ে তার শরীরের ভর আমার উপর ছেড়ে রেখেছিল। তাই কাজী সাহেব আমাদের থানা পুলিশে দিবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকলে সমাজের লোকদের সামনে অপদস্থ করবে, এমনটাও বলেছিল। এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। হ্যাঁ, এইসব পরিস্থিতিতে পড়লে মানুষ কি করতে হয় বা কীভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করেছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলো। কিন্তু সেদিনের মতন আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের ভয়ে শুধু চুপ করে গেলাম আর যে যেটা বলেছিল সেটাই করেছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটার কোনো আপত্তি জানাচ্ছিল না, সে অজ্ঞান না হলেও কিছুটা হুঁশে ছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে তাদের, কিন্তু তিনিও কিছু বলেননি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভাবছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব, তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চাইছিলাম।
সেই জন্য আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আর আমি চাপার আগে ভয়ে হঠাৎ স্বামী হওয়া লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারোর কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও যায়নি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর স্বামীর নামটা ভয়ে কাজী সাহেবের মুখেও শুনতে মনে নেই, কিন্তু কাবির নামে ঠিকই দেখেছিলাম স্বামীর নাম, কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘুর পেছে নামটা আমি বুঝতে পারিনি কি ছিল, সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ের দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই। তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে যেয়ে আমি এত বড় বিপদে পড়লাম। তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশেও ঘেঁষিনি। সে রাতে দূরে দূরে ছিলাম। রাতে হাফেজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইকে কল করে সে রাতে এর দিকে আমি পালিয়ে এসেছিলাম সেইখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে ফিরে আমাকে খুঁজে না পাই সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ। তখন স্বামীকে পালিয়ে বাঁচতে চাইলেন, এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়েছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটা আমার খোঁজা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়িতে লোকজন অনেক কষ্টে খোঁজ খবর করি, কিন্তু এত কিছুর পরেও আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নাম বলেননি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপর তিনি বলেননি আমাকে, শুধু বলেছেন কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটি কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নাম বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবের এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপর আমার তার সন্ধান চাই। স্বামীর নামক লোকটা খারাপ হতেই পারে, এমনটা জেনে বুঝে আমি তাকে খুঁজেছি এতদিন ধরে। এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু লোকটা কি সেটা বললেই চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরও দুটো বিয়ে করেছে, কথা কি সত্যি? তার তৃতীয় বই হওয়ার কোনো ইচ্ছা আছে নাকি? হৃদয় সহজ কথাটা মায়ের সহজভাবে নিতে পারল না। গুমরে ভিতরকার কষ্টগুলো যেন মায়ের গলা চেপে ধরল। মায়ের ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। হৃদও ওর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ের সাথে হৃদের বনাবনিও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভিতরকার অবস্থা জানাতে চায় না। মায়ার যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভিতরকার পরিস্থিতি না জানিয়ে উপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ের স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ার ভালোবাসাটা শুধু মায়ার অবধি থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাহিরের লোকের সাথে প্রকাশ করতে চায় না। লোকটি যদি বিয়ে করে তো করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বামী চায় না, আর না তার বউ হতে চায়। সংসারটা দূরে থাক, কিন্তু তারপরেও লোকটাকে আমার চেনা লাগবে। অন্ত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে করতেও পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা বছর বসে থাকতে পারবো না। আমারও একটা জীবন আছে, ওকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কোনো বিয়েটাই হয়েছিল সেটাই ওই লোকটার প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাস ধরে লোকটার খুঁজে খুঁজে তার তথ্য বের করতেই আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজে থেকে শুরু করে কাবিননামা পর্যন্তও নেই আমাদের। সব কিছু আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে আরও বছর খানিক আগেই। সেই সুবাদে আমাদের ওই লোকটাকে কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাসই করবে না যে কখন আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো, বিয়েটাও অস্বীকার করতে পারবো। কিন্তু সব কিছু শেষ করার আগে আমি অন্তত একটাবার ওই লোকটার খোঁজ পেতে চাই, তার অগোচরে। তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইকে বলে সব কিছু মিটমাট করে নিব। আমাদের ডিভোর্সের বিষয়টাই আরিফ ভাই দেখবে। কিন্তু তা মায়ার দীর্ঘ কথার শেষে হবার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপা রাগে দাঁত পিষিয়ে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষুনি। সবাই থমথমে মুখে মায়ার থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে।
হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া, নাদিয়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাউর করতে পারলো। মায়ার মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি, না লাগার কথা। কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ, এমনকি বউর টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্টের পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল, অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দেবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সেই বুদ্ধিটাও শেয়ার করেছে হৃদকে। এত সব শুনলেও কারো মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ের কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগে বসে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে। বদনাম রটে যাবে মুহূর্তে। হৃদের বাবা নাহিদ খানের নামে, জেলার মন্ত্রীর ছেলে বলে কথা। বদনাম এমনিই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের উপর রাখা হাতটা শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির উপর সেই কলমটির ওপর ছুটে যাচ্ছে। বৃদ্ধা আঙুল অনবরত কলমের অটো ক্যাপ চেপে চেপে শব্দ করে নিব ভেতর বাহির করে। মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তন কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, আজি। হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পেশিয়ে বলল, আউট। মায়া থমথমে খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে, কিন্তু কেন হঠাৎ রাগের কি হলো এমন? মায়া বুঝলো না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো, তারপরে আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ক্রোধান্বিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকে মায়ার দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানতো এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথায় মজে মায়ার এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাটতারা লোক হৃদ খানের মুঠ কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতন ফুসফুস করে ওঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষটাকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়ার এখানে আসাটাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটে অহংকারে ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়া ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ার যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে হাতে কলমটাও চেপে আছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমাচু করলো। একটু সময় নিয়ে ভত্তক গলায় বলল, ভাই ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাকে আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করার দরকার। কত বড় সাহস আমাকে বিচ্ছেদের কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। এই জি কিনা হ্যাঁ? না ভাই, আপনি যা বলেছেন সেজন্য আর কি। কি বলছি তোরে? উকিলের কথা আর কি। এখন আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বের হয়েছে? আসিফ তাড়াহুড়ে বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন আজ হুট করে খিটখিটে হয়ে গেল। আসিফকে আবার থামিয়ে বলল, কই যাবি? ভাই উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিলকে ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল, যা আমার সামনে থেকে সর। বেয়াদব মহিলার মাথাটা গরম পড়ে গেছে। আজ আর ঢাকা ফিরবো না। উকিলের কাজই কাল বিকেলের মধ্যে দুটোই যেন রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার। কত বড় সাহস আমাকে অস্বীকার করে বলে?
কাল প্রমাণ নিয়ে ঢাকা ফিরবো, এর আগে নয়। জি ভাই। হৃদ বিরক্তির চোখ তুলে বলে, এই তুই যাবে এখান থেকে? জি ভাই।